যখন মা চলে গেলেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম, সবাই সেই শোক জ্ঞাপন করছেন। ওরকম একটা দুঃখের সময়ও লোকে লিখেছেন আপনার জন্য খুব খারাপ লাগছে দাদা, ধূমকেতু কবে আসছে? আমরা যে কেন এত কথা বলছি, কেন যে আমরা এত বেশি আবেগ, কি বলে আবেগ আবেগ কি বলতো, এত বেশি আবেগ কেন, সেই জায়গা থেকে দর্শক বুঝতে পারবে 2025-এ একটা ফোন কল আসে দেব করের, কৌশিকদা করে, রানাদা করে, যে ছবি আরেকবার শুরু হতে হবে। আবার সেই হার্ড ডিস্কের সন্ধ্যা। আজকে দুর্গাপুজোর যেরকম রেলিভেন্স, একটা যে কোনো চিরকালীন জিনিসের যেরকম রেলিভেন্স, একটা ভালো সিনেমার রেলিভেন্স তাই। আমি ভালো সিনেমা এই কারণেই বলছি, ছবিটা আমরা বানিয়েছি বলে নয়, বিষয়গত কারণে যে ছবিটা 9 বছর পর আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, সে ছবি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং ভালো। কাজে এই দায়িত্ব আমি সবার তরফ থেকে নিয়ে কথাটা বলছি। এটা এমন একটা ছবি, আমার জন্মদিনে বা আমার এমনকি আমার মাতৃবিয়োগের সময়ও যখন মা চলে গেলেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম, সবাই সেই শোক জ্ঞাপন করছেন। ওরকম একটা দুঃখের সময়ও লোকে লিখেছেন আপনার জন্য খুব খারাপ লাগছে দাদা, ধূমকেতু কবে আসছে? গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালোবাসা করো না। ওই সময় জায়গা, এবং আমি জানি ছবিটা কী লেভেলে ভালো হয়েছে। মানে এই ভালো ছবিটাকে আমরা যুক্ত করে যাই হোক না কেন আমরা রিলিজ করতে চলেছি অবশেষে, সেইটা যে কত আনন্দের ব্যাপার। যারা যারা যুক্ত আছে, মনের উপর একই কথা হবে, কৌশিকদাকে তুমি যেটা প্রশ্ন করো তিনিও একই কথা হবে। এই ইমোশনটা না, মানে পরিবার, সিনেমা সব থেকে উঠছে কে ধূমকেতু ফাইনালি রিলিজ হতে চলেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। কেমন লাগলো? অপূর্ব লাগলো। আমি সত্যি বলছি, গানটা আমি এর আগে তো শুনিনি। আমার সত্যি চোখে জল এসে যাচ্ছিল। আর দেবের এক্সপ্রেশনস, আমি ওর সামনেই বলছি যে ওর অতখানি প্রসেটিক্সের মধ্যে দিয়ে ওর চোখ যেভাবে কথা বলেছে ভাবা যায় না। মানে ও যে মার জন্য ওর যে মন কেমন করা, ওর যে কষ্ট পাওয়া, মার কাছ থেকে দূরে থাকার জন্য যে কষ্ট পাওয়া, সেটাকে এত অপূর্ব ও চোখের মধ্যে দিয়ে ফোটাতে পেরেছে। আর তো বাকি মুখের মাসেলসের কোনো কাজ করবার উপায় ছিল না। এই ধূমকেতুর চিত্রনাট্যটা যেদিন আমি প্রথম শুনি, সেদিনকে একটা অসম্ভব ভালো গন্ধ পেয়েছিলাম স্ক্রিপ্টে, যে গন্ধটা এই 10 বছর ধরে আমি বয়ে চলেছি। যাই হোক, এই ধূমকেতুর আসল কারিগর তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন যে কত বড় কারিগর তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। এই ধূমকেতুতে কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, অবশ্যই দেব এবং তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখবেন আপনারা। তত হার্টবিট আমাদের প্রত্যেকেরই বেড়েছে, বাড়ছে ক্রমশ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কারণ 14 তারিখ সিনেমাটা বলে আসছে, কারণ যে প্রতীক্ষা, যে আবেগ, আমরা যারা কাজ করেছি, শিল্পী, টেকনিশিয়ানস, যারাই আমাদের সম্মানীয় পরিচালক কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, দেব, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এক একটা করে বিট পড়ছে। আমাদের সিনেমা হয়, ভালো মন্দ নিয়ে আলোচনা, কিন্তু এইভাবে কখনো হৃদয় থেকে যায় না। 2025-এ একটা ফোন কল আসে দেব করের, কৌশিকদা করে, রানাদা করে,
যে ছবি আরেকবার শুরু হতে হবে, আবার সেই হার্ড ডিস্কের সন্ধান এবং সেখান থেকে উদ্ধার হয় পুরনো অনেক গান, আরও নতুন গান এর সঙ্গে যোগ হয়, করে তৈরি হয়েছে ধূমকেতুর এই অ্যালবামটা। এবং আমার এটাও মনে আছে যে দেব আমার কাছ থেকে অনেক দিন আগে কিছু মানে মা গানটা একদিন বলছে যে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি যদি আমি, এবার আমি বলছি তোমার কেন গানটা মানে প্রয়োজন, কি করবে তুমি গানটা নিয়ে? তো দেব বলছে আমার ভালো লাগে, আমি ঠিক আছে পাঠাচ্ছি বলে আবার খুঁজে সেই গানটা পাঠানো। সুতরাং অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা সবাই একটা পরিশ্রম করা একটা জিনিস সেটা আটকে আছে 10 বছর ধরে, কারণ তুমি জানো ছবিটা কীরকম, কতটা ভালো, সবাই কীভাবে ইনভলভ ছিল, যারা তাদের কন্ট্রিবিউশন কতটা, কিন্তু এরকম একটা ভালো ছবি 10 বছর ধরে আটকে আছে। আমরা সবাই চেষ্টা করেছি, হয়নি, কিন্তু ফাইনালি রিলিজ হচ্ছে। এবং যেটা সবারই ভয় ছিল, যেটা আমাকে বলেও ছিল যে 10 বছর আগের শ্যুট করার ছবি কেমন দেখতে লাগবে, আমরা সবাই চেঞ্জ হয়েছি, আমরা সবাই একটু ম্যাচিওর হয়েছি, ফিজিক্যাল চেঞ্জ এসছে, দর্শক কানেক্ট করতে পারবে কিনা, যেহেতু তুমি প্রশ্ন করলে প্রথম গানটা থেকেই, প্রথম টিজারটা থেকেই আমরা বাইরে যে মানুষ আমাদের থেকে, আমি যেটা একটু আগে বললাম যে আমি কতটা ওয়েট করেছিলাম, কিন্তু আমাদের থেকে বেশি আমাদের দর্শক এই ছবিটার জন্য ওয়েট করেছিল, সেটাই প্রমাণ। এবং আজকে তোমাদের গানটা কেমন লাগলো? দারুণ। অনেক এইটাই বলেছি কি 10 বছর আগেকার শুরু করা কথা, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে মানে ইউ ক্যান ইনস্ট্যান্টলি কানেক্ট করে নেবে এটার সাথে, মানে ছবিটার সাথে বা ছবিটার গান, যে কোনো মুহূর্ত। আমার মনে হয় কি 14ই আগস্ট ছবিটা রিলিজ হচ্ছে, আমরা যে কেন এত কথা বলছি, কেন যে আমরা এত বেশি আবেগ, কী বলে আবেগ কী বলে তো, এত বেশি আবেগ কেন, তো সেই জায়গা থেকে দর্শক বুঝতে পারবে 14 তারিখে। তো খরচা যেন মানুষের পিছনে বলতে হাতেনি, সবাই সরি, তো বললো আমরা নৈনিতালে শুট করবো, নৈনিতাল, আমরা কাশ্মীরে শুট করবো, কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম, যেটা নারকান্ডা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা দিন রাত এক করে চেষ্টা করছি একটা নতুন কিছু করবো। 2014-15 কথা বলছি, কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে, এখনো মনে হচ্ছে আজকের ছবি। মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি যে এটা হবে না এটা হবে, চলো কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে। তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম, টাকা নিয়ে কোনোদিনও ভাবতাম না। সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত, টাকাটাও ভেরি ইম্পর্টেন্ট। বাট ব্যাক টু দ্য পয়েন্ট, কৌশিক দা, আমার মনে হয় যে কৌশিক একটা জিনিয়াস লোক, মানে একটা ম্যাজিশিয়ান, যে সেটে থাকলে অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ ফিল সুপার কনফিডেন্ট। কি হয়, আমি তো অনেকগুলো ছবি হয়ে গেল, ডিরেক্টর বলতে পারে, বোঝাতে পারে, অনেক সময় অনেক জায়গা হয়, সবাই কিছু বলছে না, কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে, বোঝাতে পারে, করে দেখিয়ে দিতে পারে, তুমি এটা চাইছি, যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না। কৌশিকদের সঙ্গেও সত্যি কথা বলতে আমার তার আগে কাজ হয়েছে, ছোট ছোট কাজ হয়েছে, টুকরো কাজ হয়েছিল। এই গত 15 বছরে অনেক কাজই হয়ে গেছে, কিন্তু যখন আমি ধূমকেতুর কথা বলছি মানে 2015 সালে, তখন কিন্তু এই কাজটার হাত ধরেই আমার একটা দীর্ঘ মানে 4টে গান গোটা ছবির কাজ হচ্ছে কৌশিকদার সঙ্গে। সুতরাং এক্সাইটমেন্ট ছিল। রানাদার সঙ্গে তার আগেই চতুষ্কোণ হয়েছে এবং তারপরে ধূমকেতু হচ্ছে। সেটা অভিনেতারা কি বুঝতে পারে বা হয়তো অনেক সময় কথা বলতে পারে না। থ্যাংক ইউ বিদ্যা, থ্যাংক ইউ সো মাচ, হি হ্যাজ বিন এ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ম ডিউরিং এট রিলিজ। আর আমি আবার বলছি, এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড কৌশিক আমি পাবো নাম গেলে অ্যাওয়ার্ড দেবে, তাহলে দাদা আপনি কষ্ট করবেন কেন? রানা সাহেব অনেক লোক পেয়ে বসে আছে, আরে রানা সাহেব আপনি পাঠিয়ে দেন, আমি এমনি পাঠিয়ে দিতাম, কিন্তু যে কিন্তু দুজন লোক যদি রিজার্ভ করে সেই মানুষটা, আই থিঙ্ক ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। এই ছবিতে মানে ও পাগল করে দিয়েছে। ও আমি ডাবিং করার সময় দেখলাম, আমি কেঁদেছি, মানে ওর অভিনয় দেখে, বা আমাদের অনেকগুলো সিকুয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে মাঝে লোকটা কি করলো, এগুলো একটা সময় এটা বলতে চাইছি না, বলেই ফেলি, একটা সময় বুড়ো সেজেছে, এগুলো দেব হয়নি, দেখি ডাবিংটা কি করে করলো, ভয়েসটা কি করে করলো, পুরোটা বসলাম, ঠিক আছে একটু কফি ব্রেক নিই, আমি বাইরে গেলাম, কফি খেলাম, ভাবলাম আবার লেটস ডু দ্য রিড আউট, কিন্তু পুরো চরিত্রটা আবার আমি রিড আউট করলাম। হয় নাকি এই যে যেটা বললো যে পরিশ্রমিক অভিনেতা যদি পাশে না, পরিশ্রমিক বলতো বাংলাটা একটু কারেক্ট করে দেন, এখন ওই জায়গায় আছি আমি। প্রত্যেকটি কলা কুশলী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে যারা যারা কাজ করেছেন
সবাই খুব খুশি। ও বলছে 9 বছর আগে তৈরি হয়েছে, তাতে কিছু যায় আসে না। আমার 56-57 বছর বয়স, আমি জন্ম থেকে দেখি প্রত্যেকবার দুর্গাপুজো হয় এবং প্রত্যেকবারের দুর্গাপুজোর আনন্দ এক বিন্দু কমে না। অথচ দুর্গা ঠাকুরের সে 10টা হাতি রয়েছে, একই ঠাকুর রয়েছে, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সেই সিংহই তার বাহন। কাজে যেটা চিরকালের সেটা কোনোদিনও 9, 10 কি 90 কিছু যায় আসে না। জিনিস বললাম তো, ম্যাজিশিয়ান। কোন কারেকশন? এই কারেকশনগুলো করিয়ে দিচ্ছ। ও একটা বাংলা বললো, সেই বাংলাটা ঠিক বাংলা, একেবারেই ঠিক। আমি বাংলা শিক্ষক, তো আমি ঠিক বাংলা, সিনটেক্সটা একটু আগে পড়ে, আমরা যেরকমভাবে বলি না। ও নিজেই বলে এটা কি দেবের মতো হয়ে যাচ্ছে বাংলাটা। হ্যাঁ, এটা হচ্ছে ও। হ্যাঁ, ও পুরো এমনই একজন খেলোয়াড় যে তাসগুলো ওপেন করে সবাইকে দেখি তারপর খেলতে শুরু করে। ওরে বাবা, দারুণ। নিয়ে নে।